to do, this meeting is Shakia Juspi. কোন দিন রেকর্ড কি ছেড়ে দিয়ে বিপদে ফেলবো আল্লাহ। স্যার ওদের ফাইনাল কোশ্চেনটা মনে হয় 31 এ দিবেন বলেছিলেন। স্যার ডেডলাইনটা কবে হবে ওটা জানতে চাচ্ছিল ওরা। ও তুমি আসো রিফাত, এই তুমি রিফাত যাও, তোমার মনে কাজ আছে, তোমার স্যার আপনি শুধু এই বাচ্চার ডেটটা শরীর খারাপ। আচ্ছা এটা কি বলতে হবে রিফাত? স্যার I want you all to do রিফাত একটু চেহারা রাখো না। স্যার পরে আমি পিচ্ছি আমার কাছে। পিচ্ছিকে দেখবো আমরা, তোমার হিজাবটা একটু টেনে দাও। স্যার নেক্সট ক্লাস। আচ্ছা নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। ইয়ে হচ্ছে রিফাত has always been helpful আমার ব্যাপারে, সব I rely অনেকটা তার উপর রিলাই করে, ওইদিকে পাবলিদা ছিল নাকি জানি না, rely on her too. আচ্ছা ও কি সরি এটা এই কথা বলতে গিয়ে ভুলে গেছি। ফাইনাল কোশ্চেন আজকে দিতে হবে না স্যার 31 এ বলেছেন ওরা ডেডলাইনটা জানতে চাচ্ছে। ওরা বলছে যে 7 তারিখে ওদের অনেক সাবমিশনস আছে, সো কবে চান? ইয়ে বলো কি জানি, মোহাম্মদ তৌসিফ বলো। যা বলবা তাই করবো তৌসিফ স্যার। একটু চিন্তা করে বলো, বিকজ যেটাই বলবা ওইটা প্রত্যেকটা কথাতে কিন্তু বিপদ থাকতে পারে। হোয়াটএভার ইউ ডিসাইড একটা বিপদ থাকতে পারে। বলো। আমি আরো একটা কোর্স। আচ্ছা I am depending I'm totally giving Muhammad Tawshifur Rahman the authority and the power to make the decision. বলো। এটা স্যার কোশ্চেনের উপর স্যার, আসলে আরে কোশ্চেনের উপরে স্যার, কোশ্চেনের উপরে ডেডলাইনটা আসলে কোশ্চেন যতই হোক, সিম্পল কোশ্চেন হলেও তোমাকে অনেক কমপ্লিকেটেড দেখতে হবে, ভালো করে পড়াশোনা করে দিতে হবে। I will be very strict and it's what 30 marks, তাই না? জি স্যার 30। আল্লাহ রে, হাই হাই রে, আমার নিজেরই তো ভয় লাগছে তোমাদের জন্য। স্যার এবার কি একটু মানে ব্রেকডাউন করে দেওয়া যায়? চন্দ্রিকা একটা কি ছবি দিয়ে দিছো একটা, এটা কি কিসের ছবি? এটা কোশ্চেন কয়টা থাকবে? শুনো, তোমরা যদি 100টা প্রশ্ন চাও আর একটা প্রশ্ন চাও, না আমি বলছি 100 কোশ্চেন্স হলেও যেই এফর্ট দিতে হবে, one question তাহলে ওই এফর্ট দিতে হবে, because one question obviously won't be যে 5 লাইন লিখে দিলাম, তা তো না। It's not going to say what were the causes of the First World War 1 2 3 4 5, তা তো না। আর যদি আমি 100টা করি তখন আমি লিখবো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে প্রথম থেকে শুরু করবো, এর সাথে কি হয়েছিল, who assassinated Archbishop Ferdinand, তারপর বলবো তারপর কি হয়েছিল, কেন, বলকানাইজেশনের ব্যাপারটা কি, 1000 প্রশ্ন 100 প্রশ্ন আর এক প্রশ্ন একই জিনিস হবে। স্যার ওইটাই বলতে নিয়েছিলাম যে এবার একটা না করে একটু বেশি প্রশ্নই করে ভেঙে দিলে, ব্রেকডাউন করে দিলে ভালো হয় আসলে স্যার, লিখতেও সুবিধা হয়, লিখতে সুবিধা হয়। আচ্ছা সেই পাওয়ারটা আমি দিইনি, আমি পাওয়ার দিচ্ছি ডেট গুলো ঠিক করতে। ওইটা রিকোয়েস্ট করতেছি স্যার, আমি নিজেও জানি না কি জিজ্ঞেস করবো, তবে মোস্ট লাইকলি একটাই প্রশ্ন করবো স্যার। ভাবতেছিলাম স্যার আমার আরো একটা কোর্সে স্যার সেম ডেডলাইন পড়ে যায় কিনা। এক্সেলেন্ট চা আমি নিজেই বানাই, আমার চা আমি নিজেই বানাই, এত সুন্দর চা। এই তৌসিফ উত্তর দিচ্ছ না কেন স্যার? কবে ডেডলাইন কবে? স্যার 11-12 তারিখ। 11-12 একটা স্পেসিফিক ডেট, একটা স্পেসিফিক টাইম দিয়ে দাও। 12 তারিখ স্যার। কটার সময়? 12 তারিখ রাত 12টা। মানে স্যার আসলে স্যার আপনার যে ডেডলাইন দেন স্যার। চন্দ্রিকা তোর হইছে কি, টেনশনে আছো? স্যার আমরা টেনশন। 12 তারিখ কত, রাত 12টা? জি স্যার। মানে আমাদের রিফাত আমাদের খাতা জমা দিতে হবে কবে? 17 স্যার। এদের তো আর কিছু নেই, এটাই খালি বাকি আছে তাই না? জি স্যার, শুধু অ্যাসাইনমেন্টটা দিব আপনাকে, আজকে ডেডলাইন ছিল। ওটা তো হ্যাঁ, ওটা তো দেখে দিব না, নট আ প্রবলেম।
If you want 12th midnight, I can do it. কারো আপত্তি আছে? But I'll tell you something. Don't think যে 12 তারিখ বলে অনেক সুন্দর করে করতে পারবা তোমরা। ওই ঘুরে ফিরে ওই 11 তারিখে বসবা লিখতে। লাভ নাই, আমাদের মাঝখানে পরীক্ষা থাকবে তো। লাভ নাই। আমার নিজেরও 11th এক্সাম আছে, সো আমার তো 11 12 13 3 দিন আছে স্যার। একদম তৌসিফ, তাহলে তৌসিফ যে তৌসিফ যা বললো ওটা মানবা না? স্যার না দিতে পারেন, সমস্যা নেই। 31 to 12 আই গেস হবে স্যার, সমস্যা হবে না। আচ্ছা, সো 12 তারিখ মিডনাইট, হ্যাঁ, ইটস ডিউ। অলরাইট। আর ইয়ে রিফাত, স্যার প্লিজ আমাকে, কালকে আমি সারাদিন বাইরে থাকবো, কালকে আমাকে বিকালের সন্ধ্যের দিকে একটা ইমেল করে দিও প্লিজ, ওকে একটা টেক্সট করে দিও প্রশ্ন সেট করতে। রিফাত ম্যাম, about the assignment আজকে একটা ইমেইল করেছিলাম। স্যার আচ্ছা ঠিক আছে, শোনো আচ্ছা আমি পরে মেইল যদি করব। যদি যদি আচ্ছা যদি কেউ এখনো জমা না দিয়ে থাকো ঘাবড়েও না, কালকে দিয়ে দিও আমাকে, হ্যাঁ। স্যার মানে আজকে পারবো, বাট 12টার মধ্যে একটু কষ্ট হবে, আচ্ছা কারণ ঠিক আছে, পরীক্ষা দরকার ছিল। নাই, তুই আগামীকাল 12টার So, মধ্যে মানে তোমার একটা দিও। দুইটা একটু সেটা টাইম কারণ লাগতে আমি এখন পারে, এটাই কিছুই, বললাম। আমি এটা শেষ করে ওয়েটিং টু ওয়াচ এ মুভি দেখে, যে কালকে সকালে বের হতে হবে, আমার সারাদিন বাইরে দৌড়াদৌড়ি কাজ, ঠিক আছে। ইস, আমার ফ্যাশনেবল বই হিউগো বস পড়ছে একজন, তাহলে তো ভাই। আল্লাহ, সব মানে নেম ব্র্যান্ড ট্রেন্ড। So should we start? তাহলে হয়ে গেল তো, আর তো কিছু নাই। রিফাত তুমি চলে যেতে পারো। ও জাস্ট আ সেকেন্ড, রিফাত ডোন্ট গো। স্যার আমি দেখি আমি না পারি না কি শেয়ার স্ক্রিন যদি খুলছিলাম, কই এত বাজেট টাজেটের জিনিসগুলো এত কিছু, হাই হাই। আগে তো খুলতে হবে, তাই না? আচ্ছা রিফাত, স্যার দেখি এটা, আমি ওই সরকারের বাজেটটা ধরে আলাপ করব। আচ্ছা এইবার খুঁজবো স্যার। করতে হবে। না 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 না, আমি দেখি আমি পারি নাকি এই ব্যাপার, চেষ্টা করি, না পারলে তখন তোমাকে শেয়ার স্ক্রিন। দেখতে পাচ্ছ? আচ্ছা রিফাত, আমি স্যার। এখান থেকে করতে পারবো না? হ্যাঁ পারবো তো। জি স্যার আপনি ট্রাই দেখেন, আমি ওপেন আমি করেন। দেখি প্রথমটা দেখি, হ্যাঁ প্রথমটা হচ্ছে বাজেট অ্যাট আ গ্ল্যান্স। এই তো দেখতে পাচ্ছ তো সবাই? জি স্যার। আচ্ছা এবার আমি তোমাদের বুঝাই একটু একটু করে, হ্যাঁ, আর তারপরে আমি একটু সিপিডি অ্যানালিসিসটা একটু দেখাবো যাতে করে বুঝো। ফার্স্ট অফ অল বাজেট কি, কে জানে? চন্দ্রিকা, বাজেট কি? বাজেট মানে কি? সরকারি সরকার টাকা বাদ দেয়, এমনি বাজেট মানে কি? কোনো কিছু স্পেন্ড করার জন্য একটা লিমিটেশন অ্যামাউন্ট যে এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এটা সাধারণত হয় কি আয় ব্যয়। Yes. তোমার এখানে কে কাজ চাকরি করে, কে পয়সা পায় কে, কিংবা বড় লোক নানা জানের কাছ থেকে বাসভাড়া পায় কে? এনিবডি? নোবডি? চাকরি করে না কেউ? স্যার চাকরি করি না স্যার, টিউশন করি। What? মানে স্যার ওটা তো একই চাকরি হলো। স্যার। চাকরি করে। আচ্ছা টিউশন করে কে? কে এটা? স্যার ইমতিয়াজ। আচ্ছা ইমতিয়াজ টিউশন করে, তোমাকে মাসে একটা বেতন দেয়, তাই না? জি স্যার। So let's look at his monthly budget. বাজেটের দুটো সাইড থাকে, একটা হচ্ছে earnings, একটা হচ্ছে expenditure. So I don't want to know exactly how much he earns. তোমরা তখন হয়তো তিরস্কার করবে, এত কম পাস, অথবা বলবো আল্লাহ এত পাস, আমাদের খাওয়াতে হবে। So assuming he gets 100 takas a month, that's his earnings. এটা হলো তার প্রাইমারি আর্নিং। এটার পাশে সে
মাঝে মধ্যে এই কি বলে কিংবা প্রত্যেক মাসে সে তার নানাজানের কাছ থেকে 10 টাকা পায়, 110 টাকা। আবার হয়তো সে সাইডে আর একটা কিছু বিজনেস করে ছোটখাটো কিছু টিকিট কম দামে কিনে বেশি দামে একটু ব্ল্যাক করে হয়তো মাসে আরো 20 টাকা পায়। সো টোটাল আর্নিংসটা কত হয় তাহলে বলো তো? আর 130 টাকা। 130 টাকা। এটাকে বলা হয় রেভিনিউ আর্নিংসটা। ইনকাম এক্সপেন্ডিচার বলতে পারো, কিন্তু একটু ভদ্র ইকোনমিক্স ভাষাতে রেভিনিউস বলে। রেভিনিউস এর সোর্স গুলা কি? 3টা সোর্স। কি কি একটা বলো দেখি, একটা সোর্স কি? একটা হলো নানু থেকে নিলো স্যার। নানা জান। আচ্ছা, নানা জানের থেকে নিলো, তারপর একটা স্যার টিউশনি করে পেলো, আর টিকিট সেল করলো যে ব্ল্যাকে, ওইটার জন্য পেলো স্যার। 3টা। সো তার সোর্সেস অফ রেভিনিউস এই তিনটা একসাথে করলে 130 টাকা হয়। সো হি হ্যাজ 130 টাকা। এখন কি করে টাকাটা? হি মে বি সেভিং অল অফ ইট ইন হিজ ব্যাংক। তাহলে তার এন্টায়ার 130 টাকাটা সে সেভ করছে, দ্যাটস হিজ এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার ডাজন্ট নেসেসারিলি মিন আমি টাকাটা সব খরচ করলাম, কিন্তু এই টাকাটা আমি কোথায়, এই টাকাগুলো কি হচ্ছে এটা। সো সেভিংস হতে পারে। বাট লেটস অ্যাসিউম সামথিং। নরমালি তুমি হলে কি করতা? একে বলছো টিউশনি করে? স্যার আমি ইমতিয়াজ স্যার। আচ্ছা ইমতিয়াজ বলো, ধরো তোমার 130 টাকা আর্নিং, জি স্যার। নরমালি যদি মাসে কিসে খরচ করো বলো তো? স্যার এই মনে করেন স্যার পকেট খরচ ছাড়া স্যার তেমন না পকেট না, আমি বলতে চাই যে আমি এই বিড়ি খাই 5 টাকা, 7 টাকার করি, 12 টাকা রিক্সা করে এই মানে মহিলার বাসার সামনে যে রিক্সা ভাড়া খরচ করে দাঁড়ায় থাকে সারাদিন। এগুলো হচ্ছে 11 টাকার চটপটি খায়, 2 টাকা আমার ছোট বোনকে দিই। এইভাবে 130 টাকার তার খরচের একটা হিসাব। এগুলোকে বলা হয় এক্সপেন্ডিচার্স। সো তার এক্সপেন্ডিচার্স গুলা কি? ফুড হতে পারে, খাওয়া দাওয়া কিছু, দুপুরের লাঞ্চ, আমাদের সময় 1 টাকায় যথেষ্ট ছিল লাঞ্চ। সো লাঞ্চ তার ফুড। কিছু হচ্ছে এন্টারটেইনমেন্ট, মাঝে মধ্যে একটু সিনেমা দেখছে। আর কিছু খরচ হচ্ছে হয়তো ক্লোথস, একটা শার্ট কিনলো, আমাদের সময় সবচেয়ে ভালো ইউনিয়ন শার্ট ছিল 25 টাকা। এইভাবে তার খরচের হিসাব। এবং হয়তো যদি 130 টাকার বেশি খরচ করে ফেলে, তার মানে সে বেশি খরচ করে, বাকি 30, যদি 150 টাকা খরচ করে থাকে, তাহলে 20 টাকা সে আর এক কারো কাছ থেকে ধার করে নিয়ে এসছে। সো তার 150 টাকার এক্সপেন্ডিচারের মধ্যে 130 টাকা তার আয়ের খরচ প্লাস 20 টাকা ধার। জেনারেলি আমরা সুবিধার জন্য ধরে নিই যা আর্ন করছে তা স্পেন্ড করছে। এটাই হলো রেভিনিউস এন্ড এক্সপেন্ডিচার্স, বাজেটের মূল জায়গা। সো লেটস লুক এট দ্য বাজেট, যেটা দেওয়া হচ্ছে এট আ গ্ল্যান্স। এটা হচ্ছে সরকারি বাজেট, 2020-21 বাজেট। ফার্স্ট কলামটা দেখি, বাজেট 2020-2021। কি লেখা আছে দেখো? রেভিনিউ। রেভিনিউ মানে কি হচ্ছে? রেভিনিউ মানে কি? একটু আগে তো বললাম রেভিনিউ মানে কি? ইনকাম, টোটাল সরকারের ইনকাম। সরকারের ইনকাম টোটালটা তো টোটালের যে, হ্যাঁ, কিন্তু সরকারি ইনকামের সোর্স গুলা কি কি দেখো? যেমন আমরা বলেছিলাম, সে তার টিউশনি, তার টিকিট ব্ল্যাক, আর তার নানাজানের কাছ থেকে গিফট। এখানে দেখো যে কি কি আছে, কি একজন পড়ো তো। রেভিনিউস, ট্যাক্স রেভিনিউ, এনবিআর ট্যাক্স রেভিনিউ। রেভিনিউস তো হচ্ছে সবগুলা মিলিয়ে হবে, ওই জন্য বোল্ড করা আছে, বুঝলা? ট্যাক্স রেভিনিউ কি দেখো? রেভিনিউর আন্ডারে কি কি রেভিনিউ? ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউ কত? ট্যাক্স মানে ট্যাক্স করে যেটা পাচ্ছে, বুঝছা? এটার আন্ডারে এই যেগুলা নিচে নিচে দেখছো না, একটু ভাগ দিয়ে, তার মানে ওপরটার। সো রেভিনিউ ইনক্লুডস ট্যাক্স রেভিনিউ এন্ড নন ট্যাক্স রেভিনিউ, ঠিক আছে? আর ফরেন গ্র্যান্ট হচ্ছে সেপারেটটা। সো রেভিনিউর মধ্যে আসছে ট্যাক্স রেভিনিউ এন্ড নন ট্যাক্স রেভিনিউ। ট্যাক্স রেভিনিউর আন্ডারে হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, করে ওই তোমার
ইনকাম ট্যাক্স কালেক্ট করে যেগুলো হচ্ছে, এছাড়া আরো কিছু ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, এই সব কিছু বিভিন্ন ধরনের ট্যাক্স গুলা কালেক্ট হচ্ছে। এছাড়াও কিছু রেভিনিউজ আসে রিলেটিভলি কম অ্যামাউন্ট, যেটাকে বলে নন ট্যাক্স, অন্য জায়গার কোনো আয়ের উৎস, ঠিক আছে, সরকারের অন্য কোথাও আয়ের উৎস থেকে এটা আসছে। সো সরকার এখানে দেখো ট্যাক্স রেভিনিউ হচ্ছে 3,45,000 বিলিয়ন কত কিছু যাক, মানে এনিওয়ে লেটস জাস্ট সে 345, ফার্স্ট 3 ডিজিটসটাকে ধরি আমরা করি, হ্যাঁ, লাস্ট 3 ডিজিটস বাদ দিয়ে। সো 345 ট্যাক্স রেভিনিউ, অফ হুইচ 330 এনবিআর থেকে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বিভিন্ন ট্যাক্স কালেকশন, আবার অন্য জায়গার ট্যাক্স রেভিনিউ যেটা নন ট্যাক্স, এটা হচ্ছে স্ট্যাম্প, আমি জানি না হয়তো স্ট্যাম্পে কি করে এগুলো। আর ফরেন গ্র্যান্টস, সো সরকারি রেভিনিউ তার সাথে যে ফরেন গ্র্যান্টটা কি? হ্যালো, বিদেশ থেকে দান, হ্যাঁ হ্যাঁ, অনুদান, গ্র্যান্ট, লোন একটা জিনিস, এটা গ্র্যান্ট মানে একেবারে অনুদান। অনুদান দেখো এখানে হচ্ছে 4, আমরা যদি ধরি টোটালটা হচ্ছে দেখো 382। এটা খেয়াল রাখবা, লোকে যে মনে করে আমরা বৈদেশিক সাহায্যে চলি, দেখতে পাচ্ছ বৈদেশিক সাহায্য আসলে আমরা খুব একটা চলি না। মাত্র আউট অফ 382 only 4, মানে এটা বিলিয়ন whatever it is, but out of 382 only 4 হচ্ছে foreign grants. So what percentage of our entire revenues are foreign grants? একটু বলো তো কেউ, হ্যাঁ? কত, what percentage? just above 1%. Yeah, just above 1%, exactly. কারণ 3.82 would be 1%. তার সাথে একটু এগুলো তো ক্যালকুলেটর লাগে, আমি তো চোখে দেখে বলতে পারছি। So যাই হোক, so 3.82 would have been 3.82 would have been 1%. So এটা হচ্ছে 4, just a little more than 1%. So দুটা জিনিস, আমাদের টোটাল রেভিনিউ পাচ্ছি আমরা, আয় হচ্ছে 382, আগে বিলিয়ন ট্রিলিয়ন আমি এটা হিসাব করছি দেখো, তাহলে 382 বোঝার জন্য, of which foreign grants মাত্র 4. So one thing we learn is যে foreign grants, বৈদেশিক সাহায্য, is only an extremely small percent of what we earn. আমার রেভিনিউ earn না মানে আমাদের টোটাল কত টাকা আছে। এবার এক্সপেন্ডিচারে যাও, এক্সপেন্ডিচারে হচ্ছে অপারেটিং এক্সপেন্ডিচার, আবার সরকার চালাতে আবার যেসব খরচ হয় তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে আবার কি বলে তোমার এই যে বেতন দিতে হয়, সরকারি কর্মচারী আছে, বেতন দিতে হয়, বাসা ভাড়া দিতে হয়, অফিস ভাড়া দিতে হয়, এই যেটা রেগুলার যে খরচটা, এটাকে বলা হয় রিকারিং এক্সপেন্ডিচার। এখানে রিকারিং এক্সপেন্ডিচার মধ্যে দুটো কিন্তু খেয়াল রাখবা, ডোমেস্টিক ইন্টারেস্ট, এটা মানে কি ডোমেস্টিক ইন্টারেস্ট? somebody tell me, কি মনে হয় একটু বলো, কি ভাই বলো। রাষ্ট্রের অভ্যন্তরীণ কাজকর্মে যেসব, না, ইন্টারেস্ট পায় মানুষ কখন? তুমি ইন্টারেস্ট যদি ব্যাংকে টাকা রাখো, ট্যাক্সেস কি না, ইন্টারেস্ট হচ্ছে সুদ। এখন সরকার ব্যাংক থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেয়। সাধারণ মানুষের কাছ থেকে ঋণটা কিভাবে পায় সরকার? কারো সেভিং সার্টিফিকেট নাম শুনছে এগুলা, সঞ্চয়পত্র? হ্যাঁ, আমার একটা আছে, সরকার বলে কিনো সঞ্চয়পত্র, তোমাদের ভালো সুদ দিব। এক সময় ছিল 100 টাকার সঞ্চয়পত্র কিনলে 5 বছরে তুমি 200 টাকা ফেরত পাবা, মানে 100 টাকা তোমার প্রিন্সিপাল, যে টাকা তুমি দিয়েছ, আর 100 টাকা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। এক সময় ছিল, এখন অনেক কমে গেছে। সো সরকারের যে বড়োইং, আমি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি, সাধারণ মানুষ থেকে টাকা নেওয়া হচ্ছে কিভাবে? আমি তো
এ ভাই দাও দাও দাও, ওটা তো ট্যাক্সের, ওটা এটা হচ্ছে আমি সঞ্চয়পত্র বিক্রি করছি, কয়েক বছর পরে পাবা। তো মানুষকে যেটা দিতে হবে ওটা হচ্ছে ইন্টারেস্ট। 100 টাকা যদি মানুষের জমা দেয় সরকারের কাছে সঞ্চয়পত্র কিনে, তার ব্যাপারে তার জন্য আমরা ইন্টারেস্ট দিতে হবে। তো এটা হচ্ছে ডোমেস্টিক ইন্টারেস্ট, টাকার উপরে যেসব ইন্টারেস্ট লোকজনের, ডোমেস্টিক মানে আভ্যন্তরীণ। এখানে ব্যাংকও আছে, সাধারণ মানুষ আছে, সরকার ব্যাংক থেকে ঋণ। আর হচ্ছে ফরেন ইন্টারেস্ট। ফরেন ইন্টারেস্ট হচ্ছে আমি বিদেশ থেকে যে লোন নিই, দুটো জিনিস হয়, একটা হচ্ছে গ্র্যান্ট, একটা লোন। গ্র্যান্ট মানে অনুদান, এটার জন্য আবার এই টাকাটা ফেরত দিতে হবে না। আর লোন হচ্ছে যে ঋণ করলাম বাইরে থেকে, মূলত ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেয় খুব কম ইন্টারেস্টে, কিন্তু এগুলো শোধ করতে হবে, তো পরিশোধ করতে হবে। সরকার চায়না থেকে ঋণ দিচ্ছে, জাপান থেকে ঋণ নেয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়। হ্যাঁ, তো বিদেশি বৈদেশিক যে ঋণটা করে তার জন্য সুদ দিতে হয়, এটা হচ্ছে ফরেন ইন্টারেস্ট। তার মানে আমাদের 63 হচ্ছে আমাদের হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি। জি স্যার। এখন শুনতে পাচ্ছ সবাই? একটু বলো, আমি জি বুঝি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে বাট পাচ্ছি। মাঝে Yes, মাঝে sir. কথা স্যার কেটে কেটে আসছে স্যার। হ্যাঁ বলবো না, আমি তো বুঝি না। আমার কথা কেটে কেটে আসছে? জি স্যার, মাঝে মাঝে আসে স্যার। এখন আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। এইবার আমি যেটা করব, তাহলে একটুখানি একটু ওয়েট করো দেখি। আমি পাশের বাসা থেকে ইন্টারনেট চুরি করি, ঠিক আছে? বিকজ ওদের আমি পাসওয়ার্ডটা জানি। স্যার আপনার মাইক মিউট করা আছে। ও সরি, এবার শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাকসেসফুল থেফট, পাশের বাসাটা নিয়ে নিয়েছি। আচ্ছা, কি দেখাচ্ছিলাম জানি, শেয়ার স্ক্রিন দেখি আবার করি। হায় হয়ে গেল। দাঁড়াও, গেল। হ্যাঁ,
সরি, আমাকে একটুখানি সময় দাও। আরে চালা, I'm really sorry. আচ্ছা, বাজেট আছে, প্ল্যানস আচ্ছা, সো ইন্টারেস্ট নিয়ে বলছিলাম। একটা হচ্ছে আমি বড় করেছি আমার নিজের দেশে ব্যাংক এবং সাধারণ মানুষের কাছ থেকে, আর আমি বৈদেশিক ঋণ নিয়েছি, এটার জন্য ফরেন ইন্টারেস্ট আর ডোমেস্টিক ইন্টারেস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে, এটা ছাড়া ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থ হচ্ছে মেশিন যন্ত্রপাতি, যেগুলো ওটার খরচ। মেশিন যন্ত্রপাতি আমরা কিনেছি, ওটাতে 1 বছর খরচ দেখায় না তো। সাধারণ ধরো একটা গাড়ি কিনলাম, গাড়ির দাম 1 লাখ টাকা। নর্মাল ইকোনমিক্সে আমরা ওই 1 বছরে টাকাটা দেখায় না, আমরা দেখাই 1 লাখ টাকা 5 বছর। যদি এই গাড়িটা বাঁচবে 5 বছর ওইভাবে ধরি, তাহলে 20,000 20,000 20,000 20,000 20,000 5 বছরে ফেলি। একবার কেনা হয়ে গেলে কিন্তু আমার রিকারিং এক্সপেন্ডিচার আবার এটার উপরে খরচ করতে হবে 20,000 করে। তো 1 লাখ টাকা একবার না দেখিয়ে 5 বছরে 20,000 20,000 করে দেখায়। এটাকে বলা হয় রিকারিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যন্ত্রপাতির জন্য। এগুলো হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্ডিচার। তারপরে হচ্ছে আমার ফুড, খাদ্য কেনার জন্য খরচ। আমি কি কি লোনস এবং অ্যাডভান্সেস যা দিচ্ছি, লোন দিচ্ছি যাদেরকে, এগুলো হচ্ছে আমার বেসিক অপারেটিং এক্সপেন্ডিচারের সাথে এইসব জিনিসগুলো এক্সপেন্ডিচার। এর সাথে আছে আর একটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, ওটাতে আসছে। কি কনফিউজ হয়ে যাচ্ছ? Actually, just look at it. Just look at 2020-2021 budget. Just look at it and try to understand. Instead of listening to me, but শুনলা তো, একবার দেখো দেখি একটু পড়ে পড়ে। Don't look at development expenditure. তার উপরগুলো, and you don't have to know like, ঠিক আছে, নেট আউটলে ফর ফুড অ্যাকাউন্টের মানেটা কি। ধরে না, খাদ্যের জন্য এটা খরচ হচ্ছে। বেসিক্যালি এটা সরকারের আয় ব্যয়, আয় উপরে রেভিনিউ, এবং আয়ের হচ্ছে আমি কতটুকু ট্যাক্স দিয়ে আর্ন করছি, এবং দ্বিতীয়ত আবার বৈদেশিক সাহায্য কত, এটা আয়ের হিসাব। আর এক্সপেন্ডিচারের জায়গাটা হচ্ছে আবার অপারেটিং এক্সপেন্ডিচার, রিকারিং মানে যেটা কন্টিনিউ করছে। তো যদি সরকারি চাকরি করে তাকে তো বেতন দিতে হবে। আমি হায়ার করেছি সরকারি 10 জন অফিসার, এদেরকে তো আমি 1 বছর পরে তো বাদ দিতে পারছি না, এবং হায়ার যখন করেছে প্রত্যেক বছর তাদের পিছনে 100 টাকা খরচ হবেই আমার। তো এইগুলা হচ্ছে তোমার এক্সপেন্ডিচারের রিকারিং এক্সপেন্ডিচার এগুলো। এছাড়াও আমার আছে ইন্টারেস্ট রেট ছাড়া হচ্ছে আমার যন্ত্রপাতির জন্য খরচ, তারপরে আমার ফুড অ্যাকাউন্টের জন্য আমার খরচ। এগুলো হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্ডিচার।
সো টোটাল অপারেটিং এক্সপেন্ডিচার যোগ দিয়ে দেখবা 348। আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটা হচ্ছে আলাদা। ডেভেলপমেন্ট মানে আমার যে উন্নয়নের জন্য, এই যে ঢাকা মেট্রো রেল, তারপরে আমি 3টা ফ্যাক্টরি এস্টাবলিশ করছি, আমি রাস্তাঘাট তৈরি করছি, আমি পাওয়ার প্লান্ট লাগাচ্ছি, এগুলো সব ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য। এটা রেগুলার খরচ না, এটা 2 বছর 5 বছর চলে শেষ হয়ে যাবে, ওটাকে বলা হয় ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। মূলত আমি হয়তো কৃষির জন্য দিচ্ছি, আমি শিল্পের জন্য খরচ করছি, রাস্তাঘাটের জন্য খরচ করছি, এগুলো সব ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, আবার উন্নয়নের জন্য। এটাকে বলে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। এবং এডিবি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার মানে প্রত্যেক বছরে নতুন যা যা আমি নিচ্ছি এগুলোর খরচ। নতুন প্রকল্প, খবরের কাগজে দেখবা যে সরকার এগুলো পাশ করেছে, এইসব 5টা 6টা নতুন প্রকল্প হাতে নিয়েছে। বেশি ডিটেল তোমার মুখস্থ করার দরকার নাই, জাস্ট টু গিভ ইউ আন্ডারস্ট্যান্ডিং যে বাজেট যখন দিবে করে বুঝবা। First of all, as long as you understand revenue and expenditure, you are solid. রেভিনিউর মধ্যে একটু বোঝার দরকার যে আমি আয় যেটা হচ্ছে আমার, তার মধ্যে বৈদেশিক সাহায্য কতটুকু পর্যন্ত, তাহলে বুঝবো যে আমি নিজের দেশ থেকে কতটুকু তুলতে পারছি, আমি অন্য জায়গা থেকে কতটুকু আনতে হচ্ছে বিদেশ থেকে। আর এক্সপেন্ডিচারের মধ্যে মূল যেটা ভাগ দেখবা যে অপারেটিং, আমার সরকার চালাবার জন্য আমার যে খরচ, এবং সরকারি খরচের মধ্যে আমার স্যালারি ট্যালারি যেমন আছে, আমার ইয়েও আছে, কি বলে তোমার বাসা ভাড়া থেকে শুরু করে অফিসের কম্পিউটার এগুলো সব আছে। তো এক্সপেন্ডিচার এই জিনিসটা অপারেটিং, প্লাস মনে রাখতে হবে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়নের জন্য আমার কতটা খরচ করছি। উন্নয়নের জন্য আমার কিন্তু সরকারি অফিসে তো রয়েছে, উন্নয়নের জন্য ধরো আমি একটা পাওয়ার প্ল্যান্ট করলাম, তার জন্য নতুন স্টাফ, ওটাকে প্রজেক্টের জন্য একটা পাওয়ার প্ল্যান্ট করছে, একটা প্রজেক্ট, সুন্দরবনে পাওয়ার প্ল্যান্ট একটা প্রজেক্ট, এটার জন্য আমার যা খরচ হচ্ছে এটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আসবে। সেখানে লোক নিয়োগ হবে, কিন্তু যেহেতু ওরা সীমিত সময়ের জন্য, দে আর নট পার্ট অফ সরকারের রিকারিং এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচারে মনে রাখতে হবে অপারেটিং এক্সপেন্ডিচার আর ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, এই দুই মিলে আমার টোটাল এক্সপেন্ডিচার। এতটুকু বুঝছ ইমতিয়াজ আহমেদ? কনফিউজ? কিছুটা। না না, একটু দেখো, দেখলেই বুঝবা। ওয়ান্স এগেন, রেভিনিউ এন্ড এক্সপেন্ডিচার, আয়কর থেকে, ট্যাক্স থেকে, আয়কর থেকে, আবার নিজের কোনো প্রকল্পের আয় যদি হয় সেটা। ব্যয় কি? ব্যয় হচ্ছে আমার সরকারি অফিসার কর্মচারী যাদেরকে সবসময় দিতে হচ্ছে, তাদের অফিস আদালত সবকিছু। আর ব্যয়ের দ্বিতীয় বড় জিনিসটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়নের জন্য যে খরচ। বাস, দ্যাটস ইট। এইবার দেখি ফাইন্যান্সিংটা। খেয়াল করে একটা জিনিস, আর্নিং ইনকাম কত আর এক্সপেন্ডিচার কত। দেখো ইনকাম কত? 382. হ্যাঁ, 382. আচ্ছা। আর এক্সপেন্ডিচার 568. কি আমরা কি করছি? যা ডাবল খরচ করতেছি। হ্যাঁ, করতে পারছো। ওভারঅল ডেফিসিট কি? তাহলে ডেফিসিট মানে যেটা আবার আয় হয় নাই, ঠিক আছে? আবার আয় হয় নাই, এই আয় ব্যয়ের মধ্যে ফারাকটা, পার্থক্যটা হচ্ছে 185, ঠিক আছে? এবং যদি গ্র্যান্ট বাদ দিই, ওই যে 5 কতটা 4 কত গ্র্যান্ট ছিল না, তো ওটা বাদ দিলে আমার অ্যাকচুয়ালি ডেফিসিট হচ্ছে একটু বেশি, 190। এই ডেফিসিট গুলো আমি আনছি থেকে, বড় করছি আমি ফরেন বড়োয়িং আর ডোমেস্টিক বড়োয়িং। আমি
ধার দিচ্ছি। ফরেন বরোয়িং বিদেশি ব্যাংক, বিদেশি ওই ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, এদের কাছ থেকে আমি ঋণ নিই, কিন্তু খুব সহজ শর্তে ঋণ, বাট ঋণ শোধ করতে হবে। একটা ফরেন বরোয়িং আর একটা ডোমেস্টিক বরোয়িং, ঠিক আছে? তো ফরেন বরোয়িং হচ্ছে 76 আর ডোমেস্টিক বরোয়িং হচ্ছে 109। এই 109 এর মধ্যে ব্যাংক থেকে দিচ্ছি আমি 84 আর বরোয়িং ফ্রম ব্যাংকিং সিস্টেম 84 দিচ্ছি ব্যাংক থেকে। এর মধ্যে লং টার্ম শর্ট টার্ম নিচ্ছে, বাট ব্যাংকিং সিস্টেম থেকে 84 দিচ্ছি। আর নন ব্যাংক বরোয়িং অন্য জায়গা থেকে দিচ্ছি আমি 25, of which যে সেভিংস স্কিম 20 এবং আদার 5। এই হচ্ছে টোটাল বরোয়িং হচ্ছে এই যে ডিফারেন্সটা, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল, বলো ভাই। বরোয়িং ইন্টারেস্টটা আমরা এক্সপেন্ডিচারে ফেললাম, আমি হ্যাঁ। ডোমেস্টিক ইন্টারেস্টটা, আর এখানে বরোয়িংটা আবার ডোমেস্টিক বরোয়িং, আমি দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা আবার বলো ভাই, একটু আস্তে আস্তে বলো দেখি। স্যার ডোমেস্টিক ইন্টারেস্ট আর ডোমেস্টিক বরোয়িং এই দুইটা কেন ডিফারেন্ট, আমি এটার মধ্যে কনফিউজড। রাইট, ইন্টারেস্ট হচ্ছে আমি যদি 100 টাকা ধার নিই, সেই ধারের জন্য যদি 10% ইন্টারেস্ট হয়, কত টাকা দিতে, ধরো এভরি ইয়ার 10% ইন্টারেস্ট, তাহলে 100 টাকা যদি জনগণের কাছ থেকে আমি ধার নিয়ে থাকি, তাহলে প্রত্যেক বছরে আমার ইন্টারেস্ট দিতে হবে কত টাকা? 10 টাকা করে। 10 টাকা। সেইটা আসছে এইখানে ওই তোমার রিকারিং এক্সপেন্ডিচারে, ডোমেস্টিক ইন্টারেস্ট, ঠিক আছে? জি স্যার। আর এইখানে হচ্ছে যে ওই ওই বছরে আমি বড় করছি কত, ঋণ নিচ্ছি কত, কারণ আমার এত ঘাটতি হয়ে গেছে, আমি বিদেশ থেকে এতগুলো ঋণ করছি এবং আমি নিজের দেশের লোকের কাছ থেকে এতটা ঋণ নিচ্ছি। 190 হচ্ছে ওভারঅল ডেফিসিট, অফ হুইচ তাহলে আমি 76 নিচ্ছি ইয়ের কাছ থেকে বিদেশি, আর ফরেন 88 নিচ্ছি আমি এই যে ফরেন বরোয়িং স্টেটমেন্ট 5, 88 দিচ্ছি বিদেশ থেকে, আর ডোমেস্টিক দিচ্ছি 109, ঠিক আছে? আর কিছু ইয়েটা অ্যাডজাস্টমেন্টে কিছু গ্যাপ ট্যাপ আছে, সেটা অন্য জিনিস, দরকার নেই। এইটাই একটা হচ্ছে আমি এই বছরে কি বড় করলাম, একটা হচ্ছে বরোয়িং এর জন্য, গত বছরের বরোয়িং এর জন্য আমার ইন্টারেস্টটা কি দিতে হলো, আর ব্যাংকের বাইরে যেটা বড় করছি সেটা হচ্ছে সেভিং স্কিম, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। স্যার সেভিং স্কিমটা কি? এই যে সঞ্চয়পত্র, ডিফেন্স বন্ড থাকে, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, ডিফেন্স বন্ড, প্রাইজ বন্ড, এসব অনেক কিছু থাকে, বুঝলে? সরকারি সঞ্চয়পত্র। তোমরা যদি হঠাৎ করে 5-10 যদি ইভেন 10-20 হাজার টাকা হয় একসাথে, তাহলে এই সেভিং সার্টিফিকেট কিনে রেখো, সঞ্চয়পত্র, ধীরে ধীরে এটা বাড়তে থাকবে। তুমি ব্যাংকে ফেলে রাখলে বেশি পয়সা আসে না, করে রাখো, 10 বছর পরে কি 5 বছর পরে তুললে লাভ হবে। স্যার 10-20 হাজার যদি পে না করতে পারে ডেটটা, দেন হোয়াট হ্যাপেন্স? আই মিন নরমালি তো দেউলিয়া হচ্ছে না। তখন সরকার দেউলিয়া হতে থাকে। নিউ ইয়র্ক সিটি প্রায় আমেরিকান গভর্নমেন্ট তাই হয়ে যাচ্ছিল, অন্য কারণে, যে তারা নতুন আরো খরচের হিসাব দিচ্ছিল, দেখে হাতে টাকা নাই, এটি কোটা অবশ্য ভিন্ন। এই জন্য কি বলে তোমার ওয়াশিংটনে কয়েকদিনের জন্য ট্রাম্পের আমলে দুবার হয়েছে, সব অফিস বন্ধ করে দিল। ফেডারেল গভর্নমেন্ট, ওদের ন্যাশনাল গভর্নমেন্ট টাকা দিতে পারবে না, টাকা নাই, শেষ। আর এখানে দেউলিয়া হয়ে যায়, তখন টাকার মানটা কমতে থাকে, অনেক ধরনের ইকোনমিক ক্রাইসিস হয়ে যায়। সাধারণত তখন IMF এসে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এসে তখন সহায়তা দেয়, বলে ঠিক আছে আমরা তোমাকে ঋণ দিব বেঁচে ওঠার জন্য, কিন্তু তুমি হাবিজাবি খরচ করতে পারবে না, আমরা দেখে দেবো কোথায় খরচ করবে কোথায় খরচ করবে না। এই যে নিউ লিবারাল পলিসিতে এটা হয়েছে। অন ওয়ান হ্যান্ড এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলা, অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অনেক বেশি খরচ করছে। ভেনেজুয়েলা পত্রিকা দেখে থাকবা মাঝে,
ভেনেজুয়েলার অবস্থা একসময় বড় লোক ছিল, অনেক তেলের টাকা সব হাবিজাবি করে খরচ করেছে, কোনো ইকোনমিক ম্যানেজমেন্ট নাই, এটাতে খরচ করেছে ওটাতে খরচ করেছে। হঠাৎ দেখে যে এত খরচ করার পরে তার ইয়ে নেই, আয় হচ্ছে না, আয় নাই, খরচ হয়ে গেছে, সাথে সাথে ইকোনমিক কোলাপস হওয়া শুরু করলো। এরকম হয়। তো এরকম হয়েছিল আগে। খরচ মানে কি? খরচ হচ্ছে আচ্ছা ঠিক আছে, ইয়েকে খুশি রাখার জন্য, আমি পুঁজিপতিকে খুশি রাখার জন্য আমি ট্যাক্স স্টার্ট করলাম, মানে আমার যতটুকু ট্যাক্স পাওয়ার কথা হচ্ছে কম নিলাম। অথবা আমি ট্রেড ইউনিয়ন এদিকে মিছিল মিটিং করছে, ওই বাস শ্রমিকরা, আচ্ছা ঠিক আছে বাস শ্রমিকের যেটা এত খরচ করে ধরলাম আমি, এই জিনিসগুলা। তো ডিফেন্সে কন্ট্রাক্ট পাবো, অনেক টাকা খরচ করে ফেললাম। তো এরা যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অনেক করা যখন এরকম শুরু করলো, যখন টার্কির অবস্থা দেখো, টার্কি তো ক্রাইসিসে পড়ে গেছে, দেখলে এত জানার তোমার দরকার নেই, কিন্তু এমনি জেনারেলি বলছি, যখন এই ক্রাইসিসে পড়ে গেল, তখন আমেরিকা আর ব্রিটেন বললো, আর ওয়ার্ল্ড ব্যাংক বললো, আর IMF, যে দেখো তোমরা ইকোনমিক ম্যানেজমেন্ট করছো না, হাবিজাবি খরচ করো, আমরা তোমাদের বাঁচাবো, তোমাদেরকে ঋণ দিব বাঁচাবার জন্য, কিন্তু আমাদের পলিসি প্রেসক্রিপশন ফলো করতে হবে, ইকোনমিক ম্যানেজমেন্ট করতে হবে। এটা এই পর্যন্ত ঠিক আছে, আসলে ইকোনমিক ম্যানেজমেন্ট করা দরকার, কিন্তু ইকোনমিক ম্যানেজমেন্টটা কিভাবে করবে? সেই সময় নিউলিবারাল পলিসি বললে তোমরা বড় লোকের উপর ট্যাক্স কমাও, আর গরিবের জন্য যেসব খরচ করো ওয়েলফেয়ার টেলফেয়ারের জন্য, গরিবের ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ চলবে না, বন্ধ করে ওখান থেকে গরিবের কাছে টাকা নাও, আর বড় লোকরা যাতে করে তারা আরো প্রোডাকশন বাড়াতে পারে, ইন্ডাস্ট্রি আরো করতে পারে, ওদের জন্য ট্যাক্স কেটে হবে, বুঝলে? So what happened was, yes, third world countries were failing in economic management, but the neoliberal economic policies supported capitalism and hurt poor people very badly. আল্লাহ, অনেক সময় হয়ে গেছে, আরো তো অনেক একটা, এটা মোটামুটি বুঝলা তো? Yes, sir. জাকিয়া তাহসিন জুসপি, তুমি বুঝছো কিছু? স্যার আস্তে ধীরে বুঝার চেষ্টা করছি। Sheila, concept is very simple, but আমি deliberately এগুলো ইউজ করছি because next budget session এ যখন হবে next year, I want you to come after the budget is announced, সরকারি যখন হবে, এসে তোমরা সবাই মিলে এসে আমার সাথে আলাপ করবে, দেখো কতটুকু বুঝছো। এই সহজ এটা। ওকে, বলো। কোশ্চেন ছিল স্যার, ডিফেন্সের ক্ষেত্রেও মানে ওগুলা এইসব কিছু ডেভেলপমেন্ট, কিছু ইয়েতে আসছে, আমি দেখে একটা স্লাইড দেখাচ্ছি রে বাবা। আচ্ছা দেখি, নেক্সট স্লাইড। শেয়ার স্পিড করতে হবে, তাই না? স্যার শেয়ার হচ্ছে, স্যার শেয়ার হচ্ছে, ও তো শেয়ার শেয়ার হচ্ছে, করা আছে। জি আচ্ছা আচ্ছা, গুড গুড। তাহলে নেক্সটটা হচ্ছে summary of budget estimates থেকে এটা আচ্ছা, না এটা না, আমি অফিসে বসে অফিসের কম্পিউটার করে তাড়াহুড়ো করে চলে আসছি, এখান থেকে আদায় হয়নি। আচ্ছা, এই একটা একটা করে দেখি। সাবওয়ে অফ বাজেট এস্টিমেট, এটা তো দেখলাম না। এই দেখো, এখানে আমার যে পুরা বাজেটে বোথ অপারেটিং এবং ডেভেলপমেন্ট বাজেট, ঠিক আছে, এটার মধ্যে ফরেন গ্র্যান্ট মাত্র 7%, এই সরি 0.7%, বলছি না লেস দেন 1%। ফরেন লোন হচ্ছে
13.4%। লোন শোধ করতে হবে। ডোমেস্টিক লোন হচ্ছে 19.4%। ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ এটা আছে নন এনবিআর। আর এই যে ট্যাক্স রেভিনিউ 58.1%, যেটা এনবিআর এর ট্যাক্স আসছে। ঠিক আছে, বুঝলা? অপারেটিং এবং ডেভেলপের বাজেট, এটা ক্লিয়ার হয়েছে যে আমার দেশের বাজেট চালাবার জন্য আমি কোত্থেকে এত রিসোর্সেস পাচ্ছি। এটা কত বিলিয়ন, তাই এটা যা 5,680 বিলিয়ন টাকা। এই সব জায়গা থেকে আমি ট্যাক্সও পাই, কিছু কিছু বিদেশি গ্র্যান্টও পাই, অত্যন্ত কম। লোন নিই বাইরে থেকে, আবার দেশ থেকে লোন নিই। আর অন্য ধরনের কিছু রেভিনিউ আছে যেটা ট্যাক্সে না, এছাড়া। ঠিক আছে, এটা তো বুঝছো ক্লিয়ার? আমার পুরা আয়, এই কি বলে, ব্যয়ের খাতগুলা, ব্যয়ের খাতটা, ব্যয়গুলা কি ভাবে আমি চালাচ্ছি, তবে কোথায় কোথায় ব্যয় করছি তারপরে আসে। আচ্ছা, তারপরে আচ্ছা, এটা খরচ, খরচের হিসাব বাজেটে দেখো। একটা হচ্ছে প্রেসিডেন্ট অফিসের জন্য খরচ আছে, পার্লামেন্টের জন্য খরচ আছে, প্রাইম মিনিস্টারের অফিসের জন্য খরচ আছে, ক্যাবিনেট ডিভিশনের জন্য খরচ আছে, ইলেকশন কমিশনের জন্য খরচ আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক সার্ভিস কমিশন, ফাইন্যান্স ডিভিশন, এসব খরচ। আর তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের যেসব খরচগুলা, ঠিক আছে, লোকাল গভর্নমেন্ট, রুরাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ চিটাগং হিল ট্যাক্স, এই যে ডিফেন্সের জন্য খরচ আছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং প্রত্যেকের অপারেটিং এবং ডেভেলপমেন্ট। অপারেটিং মানে রিকারিং যেটা আমাকে দিতে হবে, আর নতুন যেগুলো আমি খরচ করছি, দেখেন ডিফেন্স, ডিফেন্স সার্ভিসেস আর আদার সার্ভিসেস। আবার আর্ম ফোর্স আলাদা করে আছে, পাবলিক অর্ডার, সেফটি, সুপ্রিম কোর্ট, কোর্ট, সব এগুলো আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সব খরচের রিকারিং, অপারেটিং এবং ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার গুলা রিকারিং এর মধ্যে। আচ্ছা, সামারি, ডিমান্ড ফর গ্রান্টস, দ্য অপারেটিং পাবলিক অ্যাকাউন্টস ডিভিশন। আচ্ছা, এটা হচ্ছে সরকারি ব্যয়, যেটা দেখলাম না, সরকারি ব্যয়, এডুকেশন এবং টেকনোলজি। দেখো, একটু ছোট করে একটু দেখতে পাচ্ছ সব। ডিফেন্সে কত খরচ করছে দেখো দেখি, আর একটু ছোট করে। 6.1%। ডিফেন্সে, কৃষিতে 5.3। হ্যাঁ 5.3। হেলথে দেখো, সরকারি যা খরচ সব ভাগ করা হচ্ছে। এডুকেশনে কত? স্যার এই ভাগগুলো তো স্যার আমাদের মন্ত্রণালয় অনুযায়ী ভাগ করা, নাকি মানে অন্য কোনো? জেনারেলি মন্ত্রণালয় অনুযায়ী, কিন্তু ধর ইন্টারেস্ট যেটা দিচ্ছি 11.2%, এটা তো মন্ত্রণালয় না, এটা সার্বিক যে আমরা ঋণ নিয়েছি তার জন্য ইন্টারেস্ট যেটা দিচ্ছি। আমাদের বেশিরভাগই মন্ত্রণালয় ওয়ারি ওইভাবে করা আছে। এডুকেশনে কত? 15.1%। ডিফেন্সে কত? 10.1%। এইটা যদি দেখো, 6%। কারণ আমাদের দেশে যেই বাজেট দেখ, সেই বঙ্গবন্ধুই দেখ
আর জিয়াউর রহমানই দেখ, আর এরশাদই দেখ, আর খালেদা হাসিনা, অপোজিশন পার্টি, মানে ওই বাজেট অ্যানাউন্সের আগের দিনই সব তারা পোস্টে বানিয়ে রাখে, পরেও না, জানেও না, হুট করে বাস সাথে সাথে এটা হচ্ছে গরিব বাড়ার বাজেট, গরিব বাড়ার বাজেট, না অ্যানালাইজ করে। তবে অ্যানালিসিস অনেক সময় সূক্ষ্ম করতে হয়। এই জন্য আমি তোমাদের সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, প্রফেসর আমান সুমান, সেখান থেকে সবচেয়ে সুন্দর অ্যানালিসিসটা হয়, ওটা আমি তোমাদের সে দেখাবো একটু। কিন্তু এইটা যদি দেখো সরকারি, এখানে গরিব বাড়ার বাজেট কোথায় হচ্ছে বলবে তারা কি, ডিফেন্স তোমরা আর্মি বলছো, আর্মি মাত্র 6.1%, আর তোমাদের ছাত্রদের জন্য আমরা দিয়েছি, ছাত্র এবং টেকনোলজি একসাথে করে দিয়েছে 15.1%, তাই না? কিন্তু এর ভেতরে অনেক কিছু ফাঁক টাক থাকে, ডিফেন্স ওরা বলে না। ডিফেন্সের অনেক, যেটা ধরো তোমার হেলথের একটা পোর্শন অ্যাকচুয়ালি ডিফেন্স পায়, তারপরে এনার্জি অ্যান্ড পাওয়ার, এখানেও একটু ডিফেন্স পায়, ট্রান্সপোর্ট কমিউনিকেশন, এটাও একটু ডিফেন্স পায়, এডুকেশন টেকনোলজি একটা বড় অংশ অফিসারদের এডুকেশন টেকনোলজির মধ্যে ঢুকায় দেয়, বুঝলা? এই জন্য এগুলো একেবারে বের করে একটুখানি। আচ্ছা, হাউজিং, এই হাউজিংটা দেখা গেল যদি আনলেস ইউ গো ডিটেলস, এটা কি ক্যান্টনমেন্টে হাউজিং হচ্ছে অফিসারদের জন্য, নাকি পাবলিক হাউজিং গরিব মানুষের জন্য, বুঝলা? এইভাবে স্যার এই ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশনটা মানে ওইটা কিসের? রাস্তাঘাট, ও আচ্ছা আচ্ছা। তারপরে এটা তো রেলওয়ে আর যোগাযোগ মন্ত্রণালয় দুইটা একসাথে থাকে এটাতে, আই গেস। তারপর থাকে ওই তোমার ওই তার ব্যবস্থা, তারপরে কি কি থাকে না, টেলিকমিউনিকেশন। স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এত বেশি কেন? এটা কি স্যার আমাদের দেশে এইটাই ওই নিওলিবারালিজম বলে, এত বড় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সেকশন অফিসার, এইটা সরকারি। এক সেকেন্ড, আবার রাত 9টার সময় ওষুধের রিমাইন্ডার দেয়। এটা অনেক হাই। এখানেই অনেকে বলে, ওয়ার্ল্ড ব্যাংকরা বলে এত হাই হবে কেন, তোমার দেশ পরিচালনার জন্য এত দরকার হয় না, সবকিছুর উপরে তুমি রেগুলেট করছো। এই যে তোমার ধর একটা কথা, একটা বড় অঙ্ক খরচ করছো তুমি ইয়ের জন্য, এই ধর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়েছ, একটা পুরা কত লোক রেখেছো তুমি ফলো করার জন্য, যে ফেসবুকে কি দিচ্ছে না দিচ্ছে, এত কি দরকার আছে? তুমি এমনি পাবলিক সেফটি বাড়াও, কিন্তু এইসব অনেক রেগুলেশন, যে এটা করতে পারবা না, এটা করতে পারবা না, এগুলো দরকার নেই, কারণ ওটার জন্য আবার লোক দরকার হয়, এসব। বাট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি হাই, এটা ইজিলি অনেক কমানো যায়। স্যার একটা কোশ্চেন ছিল, আমরা যে ফিজিক্যাল বাজেট যেগুলো করি, করাপশনের কারণে আমাদের এস্টিমেশনস গুলো কতটুকু অফসেট হয়ে যাবে নরমালি? এইটা তো ভাই এস্টিমেটস দেখতে হবে কার কি। তবে এতটুকু জানি, আমি যে সব এরিয়াতে কাজ করেছি, ওই যে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ারে, এটাতে যখন কাজের বিনিময়ে খাদ্য দিত কিংবা খাদ্য রিলিফ দিত, এই তোমার টেস্ট রিলিফ, ডিজাস্টার রিলিফ, তার 15-20% লিকেজ হয়ে যেত, বুঝলাম? তার মানে ওটা পেত না, ওইভাবে চুরি হতো। যার জন্য এখন যেটা করে ইদানিং ওই ডিজিটাইজ করে দিয়েছে, যে চুরির স্কোপটা কম। সরাসরি যদি তোমার সোশ্যাল ওয়েলফেয়ার পেমেন্ট এখন যদি ইউনিয়ন কাউন্সিলে যদি পাঠানো হয় কিংবা উপজেলা থেকে তুমি কালেক্ট করবা তোমার ভাতা, আগে যেটা ছিল, তখন উপজেলা অফিসার কিংবা ডেজিগনেটেড যে আছে কিছু টাকা রেখে দিল। কালকে না পরশু তো দেখছিলাম খবরে, এক মহিলা এই গরিবের ভাতা টাতা এগুলা সে মিথ্যা সই টই দিয়ে টাকা রেখে দিয়েছে। তো এখন যেটা নিয়ম করেছে ওইভাবে হবে না, সরাসরি তোমার অ্যাকাউন্টে চলে যাবে। আর যেখানে সরাসরি অ্যাকাউন্ট না, সেখানে তোমার ওই বিকাশ টাইপের সিস্টেমে সরাসরি তোমার ফোনের মাধ্যমে যাবে, তুমি তখন ভাঙিয়ে দিতে পারবা। এটাতে চুরি স্কোপটা কমে যায়, এতে খরচও কমে, এত লোক লাগে না তোমার,
যে ডিস্ট্রিবিউশনের জন্য ডিভিশনে, তারপরে ডিস্ট্রিক্টে, তারপরে তোমার ইয়েতে উপজেলা অফিসে বসে 5টা লোক সারাদিন ধরে একটা রুম নিয়ে বসে এটা ইয়ে করছে, খাতা দেখছে, সই মিলাচ্ছে, এত লোকের তো দরকার নেই। একবার সেট আপ করে দিলে তো সরাসরি চলে যাবে, তাই না? এই জন্য টেকনোলজি ইজ সো ইম্পর্টেন্ট অ্যাট রিডিউসিং করাপশন। বলো ভাই। স্যার এখানে হেলথ কে একটু কম দেখাচ্ছে না? কারণ আমাদের তো স্যার মানে 64টা জেলার 64টাতেই হচ্ছে মানে হেলথ কমপ্লেক্স, ইভেন থানা লেভেলও স্যার হেলথ কমপ্লেক্স। আচ্ছা, এই হেলথটা মনে ওই যে হেলথ অফিসার ওটা হয়তো আই এম নট শিওর, চেক করে দেখতে হবে, ওটা হয়তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, বুঝলা? আর এটা হয়তো হেলথ সেন্টার চালাবে, আই রিয়েলি ডোন্ট নো। স্যার ওয়েলফেয়ারের মধ্যে কি হেলথের পার্ট চলে আসতে পারে? আসতে পারে, এগুলো তোমরা খুঁটিনাটি দেখবা। আই এম নট আ ম্যাক্রো এক্সপার্ট। হ্যাঁ, আমি যেটা ইয়ে করি যে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজগুলো করি, আমি সোশ্যাল সিকিউরিটি এই কাজগুলো নর্মালি আমি করি। হ্যাঁ, সো এটা দেখতে হবে যখন বাজেট দিবে, এটা সব খাতবাড়ি দেয় কিন্তু, এই যেগুলো দেখছো না সব খাতবাড়ি। এই যে আমরা ইলেকশন কমিশন সেক্রেটারিয়েটের একটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার কনসলিডেটেড দেখি। না, এটা তো অনেক কিছু, ট্রেনিং, এটা একসাথে দিয়ে বোঝার কোনো কিছু নেই, এটা বোঝার কিছু নাই, একসাথে দিয়েছে দেখি। দেখলাম আচ্ছা, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ও এটা দেয়নি, মিনিস্ট্রি অফ ডিফেন্স ডেভেলপমেন্ট বাজেট গ্রাফে আছে। ডিফেন্সের বেশি ডিটেলস পাবা না, বুঝলা? এখানে যে ডেভেলপমেন্ট বাজেট, যেটা হেলথ, সোশ্যাল সিকিউরিটি এন্ড ওয়েলফেয়ার, শুধু ডেভেলপমেন্ট, এটা ইয়ে না, ওই রিকারিংটা বাদ দিয়ে। যার জন্য এখানে আর্মি নাই, আর্মি ডেভেলপমেন্ট বাজেট ওইভাবে ধরে না, তো অন্য জায়গা থেকে সব আসে। এখানে হেলথ হচ্ছে 5 হেলথ আর এগ্রিকালচার কিন্তু কাছাকাছি, দেখো সোশ্যাল ওয়েলফেয়ারটা কম। আমাদের যে সব আবেদন যে সোশ্যাল ওয়েলফেয়ারটা বাড়াতে হবে, আরো বেশি, অনেক বাড়াতে হবে, আর অন্য জায়গাতে যে লিকেজেস গুলো এটা কমাতে হবে। তবে ট্রান্সপোর্ট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো ফর পুয়ার পিপল। রাস্তাঘাট ভালো হওয়ার কারণে গ্রামের যে কৃষক যে ফসল করছে, হয়তো তোমার তরমুজ চাষ করছে চর অঞ্চলে, সেগুলো ঢাকাতে আগে হলে পারতো না, ওখানে বিক্রি হতো, ওখানে পচতো, এখন ঢাকাতে নিয়ে আসতে পারছে বিক্রির জন্য, বড় বড় শহরে নিয়ে যেতে পারছে। ট্রান্সপোর্ট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? যাই হোক, একটা আমি ধারণা দিতে চেয়েছি, তবে এটা এটা হচ্ছে ফাইন্যান্স ডিভিশনের বাজেট, এটা আগের, এটা আমি তোমাদেরকে পাঠাচ্ছি, স্টপ শেয়ার, চ্যাটে দিচ্ছি, এটা ইয়ে করলেই হবে। তবে বাংলাদেশ বাজেট দিলেই পাবা, দেখে নে। আয় ব্যয় কি, এইবার দেখাবো আমি যে ইকোনমিক্সটা কিভাবে অ্যানালাইজ করে। এটা সিপিডি খুব ভালো করে, সেন্টার ফর পলিসি ডায়ালগ, প্রফেসর রহমান সুবানের, এইটা খুব ভালো করে তারা করে। সেই জন্য জাস্ট বুঝবার অনেক কিছু হয়তো
কিন্তু জাস্ট বুঝাবার জন্য মানে দেখাবার জন্য যে how economists analyze this. স্যার তার আগে একটা কোশ্চেন করা যাবে? বলো ভাই। স্যার স্যার যখন বাজেট করে স্যার তখন তো চিন্তা ভাবনা করেই বাজেট করতেছে, রাইট? তা তো বটে, অনেক মাসের এটা হিসাব হঠাৎ করে তো বসে না, ওটা একেবারে লো লেভেল থেকে আসে, বুঝলা? ওই তাহলে স্যার সেকেন্ড থানা লেভেল থেকে থেকে আবার উপজেলা কেন থেকে অ্যানালাইজ হিসাব করতে হয়? হয়, তারপরে উপরের লেভেলে এন্টায়ার প্ল্যানিং কমিশন এটা কাজ করে। আর একটা হচ্ছে প্ল্যানিং কমিশন, আর একটা হচ্ছে ইআরডি, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, বৈদেশিক রিসোর্সেস মোবিলাইজেশন। একসময় এটা অনেক দরকার ছিল, একসময় আমাদের ডেভেলপমেন্ট এরিয়াতে 90% ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল ছিল। এখন দেখো কত কমে গেছে, কিন্তু এইসব প্ল্যানিং হয়, বহুদিনের প্ল্যানিং হয়, এক্সারসাইজ হয়, অনেক ইনভলভ হয়, অনেক ইকোনমিস্টরা বসে থাকে, বুঝলা? তাহলে স্যার আমাদের মানে সিপিডি এর উপর রিলাই করতে হয় কেন অ্যানালাইসিসের জন্য, যে কোথায় কত কিরকম কারণ যাচ্ছে? একটা তো হচ্ছে সরকার দিচ্ছে, এবং সরকার তো সরকার নিজেরটা দেখানোর জন্য বলবে, কিংবা সরকার আসলেও দেশের সার্বিক উন্নয়নের জন্য করছে কিনা কাজ, তো ওয়াচডগ থাকতেই হবে। যেমন ধরো আমেরিকাতে যখন বাইডেন তো বললো যে আমার ইয়ে করতে হবে, আমি গরিবদের জন্য এতগুলো খরচ করবো, তখন রিপাবলিকান পার্টি, এমনকি বাইডেন নিজের পার্টি কয়েকজন বললো না, গরিবের জন্য এত খরচ করলে চলবে না, আমাদের খরচ করতে হবে এই ডেভেলপমেন্টের জন্য, এবং ডেভেলপমেন্ট হচ্ছে বড় লোকের ট্যাক্স কমিয়ে তাদের ইকোনমিক গ্রোথটা করাবে, বুঝছো? এগুলো হয়। সেই জন্য সবারই মিলে এটা দেখে, সেই জন্য সিপিডিটা এত ইম্পর্টেন্ট। এটা সিপিডি সবসময় থাকবে, প্রত্যেক বছর তারা করে অ্যানালিসিস অফ দ্য ন্যাশনাল বাজেট। এটা 2020-21 গত আগের বার একটা পাওয়ার পয়েন্ট ওরা দেয়, কয়েকটা জিনিস দেখো। এতে দিয়েছে ফর সিপিডি would like to congratulate honorable finance minister, এগুলো ভদ্রলোকের কথা বলতে হলো তো, কিন্তু দেখো আচ্ছা, সিপিডি বলছে কি আমাদের লার্জ শর্টফল ইন রেভিনিউ মোবিলাইজেশন, মানে কি? লালটা হচ্ছে যেগুলো আমাদের নেগেটিভ, আর গ্রিন হচ্ছে পজিটিভ। পুরো অ্যানালাইজ করছে যে আমাদের যতটুকু আমাদের রেভিনিউ মোবিলাইজ করতে হতে পারে, আমার যতটুকু ইনকাম হওয়ার কথা ওইভাবে হয়নি। আমরা চেয়েছিলাম যে 100 টাকা আমরা আয় করব, আয় মানে কি ওই জোগাড় করব, এটা আমরা পারিনি, আমাদের কম হয়েছে। তারপরে পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্ট যে হচ্ছে পাওয়ার প্লান্ট কিংবা ইয়েগুলা তোমার কি বলে ওই পাওয়ার প্লান্ট, কৃষি স্টিল মিল এই গত কয়েক বছর হয়নি। এইসব জিনিসগুলা পাওয়ার ইরিগেশন ওয়ার্কস, এইসব এটা যতটুকু ইমপ্লিমেন্ট করার কথা ছিল এই বছরে এতদূর অগ্রগতি হবে সেটা হয়নি, তারা হিসাব করে বলেছে। তারপরে ব্যাংক বাজেট ডেফিসিট বেড়েছে, আমাদের আগে যে ঘাটতি ছিল তার থেকে বেশি বেড়েছে, এবং যার কারণে আমরা ব্যাংক থেকে আরো বেশি আগের চাইতে বেশি বড় করতে হচ্ছে। বেশি বড় করা তো ভালো না, বেশি বড় হলে আমরা যদি বেশি বড় করি তাহলে এটা ইনফ্লেশন হতে পারে। ডিসেলারেটেড এক্সপোর্ট গ্রোথ, আমাদের এক্সপোর্ট যেই হারে আমাদের বৃদ্ধি পাচ্ছিল সেই হারে বাড়েনি, ওই হারটা কমে গেছে, এবং ইম্পোর্ট গ্রোথটাও কমেছে, নেগেটিভ ইম্পোর্ট গ্রোথ। অপরদিকে ভালো জিনিস স্টেবল ইনফ্লেশনারি ট্রেন্ড, ইনফ্লেশনটা হয়নি যেমন, আমরা ম্যানেজ করতে পারছি। রেমিটেন্স বিদেশ থেকে যেটা আসছে সেটা চলে আসছে ভালোই, হতে কোনো অসুবিধা নাই। ব্যালেন্স অফ পেমেন্ট, আয় ব্যয়ের হিসাবটা, এই কি বলে এক্সপোর্ট ইম্পোর্টের হিসাবটা, সেটা ভালো আছে। আমাদের এক্সচেঞ্জ রেট সেটা ভালো আছে, ভালো অবস্থায় আছে, এবং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা বেড়েছে। আমাদের দেশে যে
আমরা জমা রাখি বৈদেশিক টাকা পয়সা, এইটা খরচ। যেমন 74-এ যখন দুর্ভিক্ষ হলো তখন কিন্তু বাইরে যে আমরা চাল কিনবো আমাদের একটা পয়সাও ছিল না। এখন বাংলাদেশের যথেষ্ট ফরেন রিজার্ভ। বাংলাদেশ এই গত সপ্তাহে ইয়ে গেল না, প্রাইম মিনিস্টার মালদ্বীপ গেল, ওদেরকে কিছু লোন দিয়ে এসছে। শ্রীলঙ্কাকে গত মাসে লোন দিয়েছে, আমাদের ফরেন রিজার্ভ ভালো। এই যে তারপর অ্যানালাইজ করছে জিডিপি গ্রোথ। ফিসকাল ইয়ার হচ্ছে জুলাই টু জুন, ফিসকাল ইয়ার 19 হচ্ছে 2018 থেকে 19, গ্রোথ ছিল 8.5, তারপরে ছিল 8.2, কিন্তু রিভাইজ যখন করেছে হিসাব করে মাত্র হচ্ছে 5.2 বলেছে। জিডিপি গ্রোথ অ্যাকচুয়ালি যা আমরা এস্টিমেট করেছিলাম তা হয়নি, কমে গেছে। আবার ইনভেস্টমেন্ট এস্টিমেট করেছিলাম 32, আমাদের হয়েছে মাত্র 20। এই জিনিসগুলো তারা দেখে তখন যখন এগুলা বাজেটের আলোচনা হবে, এগুলো দেখে তোমার তখন আইডিয়া হবে। হ্যাঁ, এখানে কোভিড প্যান্ডেমিকে যেগুলো দরকার হবে মাপা, মেজার করা এবং তাতে আমার কি ক্ষতি হবে এই হিসাবের মধ্যে আসে। তারা বলছে পাবলিক ইনভেস্টমেন্ট বেড়েছে বা এই আর কি সব। মনিটারি সেক্টর ইনফ্লেশন দেখো মোটামুটি ভালোই আছে, 5% মধ্যে ইনফ্লেশন আমরা আটকে রেখেছি, যেখানে টার্কিতে কত 100% বেশি। এক্সপোর্ট গ্রোথ কমে গেছে, রিভাইজ বাজেটে -10%। ইম্পোর্ট এটাও কমে গেছে, রেমিটেন্সে কমেছে কিন্তু তবু চলে আসছে। এইভাবে তখন অন্য মানে স্পেশালি সিপিডিটা পুরা কমপ্লিট করে দেখে, তখন দেখে তোমার আইডিয়াস হবে, আলোচনা করতে পারবা, বুঝতে পারবা। তাহলে গভর্নমেন্টের বাজেটটা একটু দেখে বোঝার চেষ্টা করবা, আর এই সিপিডিটা একটু বোঝার চেষ্টা করবা, তাহলে তোমার একটা মোটামুটি একটা আইডিয়া হবে, which will probably be better than any economics measure. কারণ ইকোনমিক্স ক্লাসে এইভাবে বুঝাইতে চায় না, মানে ওরা অনেক কিছু টেকনিক্যাল ডিটেলস বুঝে, কিন্তু জাস্ট আমার দেখে যে বুঝে যাতে করে আমি আলোচনা করতে পারি, একটা ওপিনিয়ন দিতে পারি, তখন ওপিনিয়ন গুলো আন্দাজে দেয়। আমার নেতা বলে দিচ্ছে গরিব মারা, এবং ঠিকই গরিবকে সাহায্য কেউই করছে না, বাট ওই গরিব মারার বাজেট। তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বলবো যদি ধরো তেল দাম বাড়লো, আমাদের সবারই ক্ষতি হচ্ছে, একটু ইয়ে করতে হবে। ঠিক আছে, তেলের দাম যদি আমি না বাড়াই, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, বাংলাদেশে যদি আমি তেলের দাম না বাড়াই, তাহলে আমি টাকাটা দিব, বাজার আগে দিতাম 100 টাকায় তেল, এখন আন্তর্জাতিক বাজার থেকে আনতাম 80 টাকায়, আর আন্তর্জাতিক বাজারে 80 থেকে 120 টাকা হয়ে গেছে, 50% ইনক্রিজ করেছে। আমি তো 100 টাকায় যদি ধরে রাখি, না বাড়ায়, তাহলে আমার তো 20 টাকা ঘাটতি আমি কোথা থেকে পাবো? হয় ট্যাক্স বাড়াতে হবে, কিংবা আরো ঋণ নিতে হবে, আরো ক্ষতিকর হতে পারে। এই জিনিস হিসাবের ব্যাপার আছে। তখন ইকোনমিক্সরা বলে যে অপরচুনিটি কস্ট, যে না ঠিক আছে এইখানে বাড়িও না, এখানে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে, তুমি অন্য জায়গায় তুমি ট্যাক্সটা বাড়াও, এখানে ভর্তুকি দাও, আরেক জায়গা থেকে আয়টা তুমি বড় লোকদের উপর ট্যাক্সটা একটু বাড়িয়ে দাও। বড় লোকের উপর ট্যাক্স দিলে গার্মেন্ট ইন্ডাস্ট্রিরা বলবে হ্যাঁ আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো অনেক কম ট্যাক্স, তাহলে তো আমাদের লাভ হবে, লোকসান হবে, আমাদের ক্ষতি হবে। তখন এগুলো হিসাব করতে হবে, আদৌ কি ক্ষতি হবে, তা কি এমনি বলে যেহেতু এরকম ইউনাইটেড সরকারের উপর চাপ প্রয়োগ করে করছে, এগুলো সব হিসাবের মধ্যে আনতে হবে। তো এত ডিটেলসে তোমার যাওয়া না, কিন্তু তোমার একটু বুঝতে হবে, প্রত্যেকটা যারা বক্তব্য দেয় বাজেট সময়, তখন একটু বোঝার চেষ্টা করবে বলছে কি, এটার অপর সাইডটা কি, আর এমনি আয় ব্যয় এটা তো হিসাব একটা জানবো যে এত টাকা এটা হচ্ছে, আগের তুলনায় এত বেড়েছে। Please don't be too confused. It's not that difficult. Even though I act French, I don't follow budgets that much. I just look at, because our focus has always been poor people. So our primary focus is social protection. Anyway, somebody tell me,
সৈয়দ লাবিব, জি স্যার। বলো ভাই, একটু একটু বুঝাচ্ছি, বলো। জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। চেহারা দেখি, লুকে রাখছো কেন, লুকে রাখছো কেন? স্যার হ্যাঁ হ্যাঁ, এটা there is no way অনেক ডিটেলস বুঝবা, বাট ওয়ান সেকেন্ড জেনারেল প্রিন্সিপলস গুলো কি, একটা হচ্ছে আবার এত আয়, একটা হচ্ছে আবার এত ব্যয়, আর একটা কি আবার জিডিপি, আমার দেশের অর্থনীতি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আমার দেশের টোটাল প্রোডাকশনটা এটা বাড়লো কি কমলো, বাড়ার হারটা কি, হারটাও যদি কমে থাকে, আগে হতো 11% বৃদ্ধি, এখন 5% বৃদ্ধি, বৃদ্ধিতে হচ্ছে কিন্তু রেটটা কমে যাচ্ছে, এটা আবার ভয়াবহ ব্যাপার। এই জিনিসগুলো দেখবা। আমার এক্সপোর্ট ইম্পোর্টের কি অবস্থা, আমি কি এক্সপোর্ট করে যেতে পারছি কিনা, আয় করতে পারছি কিনা, আমার রেমিটেন্সের জায়গাটা চিন্তা করতে হবে। আর খরচের জায়গায় আমি আসলে কতটুকু আমি হেলথের জন্য, সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আমি খরচ করছি, ট্যাক্সটা কোথেকে আসছে, বেশি যদি বড় করি এটা দেশের জন্য ক্ষতিকর, তখন ইনফ্লেশন হয়ে যাবে। এই কিছু কিছু মোটা দাগের জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, আর নেক্সট বাজেটের সময় যদি এনি অফ ইউর ইন্টারেস্টেড এসো আমার সাথে বসে তখন আলাপ করবো। আমি সাথে আর একটা কাউকে নিব যে বাজেটের অনেক কিছু জ্ঞান রাখে, সিবিডি থেকে কাউকে নিয়ে আসবো। স্যার মাইট বি স্টুপিড কোশ্চেন, বাট বাজেট কখন হয়? এটা বাজেটটা দেয় জুন, এটা ইউজুয়ালি আমাদের ফিসকাল ইয়ার, একটা তো ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি থেকে ডিসেম্বর, তাই না? ফিসকাল ইয়ারটা হচ্ছে বাংলাদেশের এবং ইন্ডিয়া, পাকিস্তান, টাকিস্তান জুলাই 1st to June 30th, তবে জুন 30-এর আগে দিতে হয়। ইউজুয়ালি তারা পার্লামেন্টে ওই মেয়ের শেষে কি জুনের প্রথম দিকে পার্লামেন্টে পেশ করে, পার্লামেন্টকে ওদের অনুমোদন করতে হয়, নাহলে পাশ হয় না। এটা দিল, বাজেটটা পেশ করলো, ফাইন্যান্স মিনিস্টার একটা ব্রিফ কেসে ঢুকে, এটা ইংল্যান্ডের ইয়েতে, আমেরিকাতে আমি দেখিনি ব্রিফ কেসে ঢুকতে এসব, এবং তার উপরে পার্লামেন্টে বিতর্ক হয়, না এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, না এটা না ওইটা, তুমুল বিতর্ক হয়ে টুয়ে তারপরে এই জুন 30-এর মধ্যে করতে হয়। আর না হলে জুলাই 1 তারিখে তো কোনো পয়সা নেই, সরকার যে বেতন দিবে এটার তো পয়সা নেই। জুন 30-এর মধ্যে এটা করে, তখন এটা ডিসিশন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার তখন সবাই এটা নিয়ে করে, পার্লামেন্ট অনুমোদন করে ভোটের মাধ্যমে, যদি মেজরিটি ভোট যদি পড়ে তাহলে তো পাশ হয়ে গেল, তখন প্রধানমন্ত্রী সই করে। আর বাংলাদেশের হিসাবটা প্রধানমন্ত্রী যেই দল সেই দলের তো পার্লামেন্ট মেম্বার মেজরিটি, ওই কারণে তো প্রধানমন্ত্রী এটা পাশ হয়। ইংল্যান্ডে কিন্তু এরকম না, ইংল্যান্ডে আমি লেবার পার্টির হলেও আমি কনসারভেটিভ পার্টির পক্ষে ভোট দিতে পারি, কিংবা লেবার পার্টির বাজেটের বিরুদ্ধে বলতে পারি, ওই স্বাধীনতাটা আছে। বাংলাদেশের সব স্বাধীনতা নাই, বুঝছো? তারও কারণ আছে, কারণ পয়সা দিয়ে কিনে নেওয়া যায় ভোট। স্যার হোয়াট ইফ লাইক একটা নিয়ে গেলেন আপনি, এটা পাস হলো না পার্লামেন্টে, তখন কি পার্লামেন্টারি সেটে তাহলে গভর্নমেন্ট ফেল করে, তখন গভর্নমেন্ট বলে তাহলে আমি পাস করতে পারলাম না, আমার এটা ঠিক আছে, আই ডিসলভ দ্য পার্লামেন্ট, লেটস হ্যাভ দ্য নেক্সট ইলেকশন। এটা বাংলাদেশে কোনোদিনই হয় না, কিন্তু এটা ইয়েতে প্রায় হয়, অন্যান্য স্পেশাল ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা খুব হয়। ইয়ে দেখো না, এর আগে যে ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ছিল, কে ছিল? এই বরিস জনসনের আগে কি জানি ছিল, টনি ব্লেয়ার। না না, ও তো অনেক আগে। মহিলাটা, না না না, হ্যাঁ মহিলা ঠিক, হ্যাঁ থেরেসা মে, না টেরেসা মের পরে আরেকটা আসলো নাকি? টেরেসা মে, রাইট রাইট। সো টেরেসা মে তার ব্রেক্সিট এটা পাস করাতে পারলো না, না সরি টেরেসা মের আগে, এটা বাজেটের না, ওই আরেকজন যেটা ছিল সে ব্রেক্সিটের বিরুদ্ধে ছিল, ব্রেক্সিট মানে যে ইউরোপীয় ইউনিয়ন ভেঙে দেওয়া, এটার বিরুদ্ধে ছিল, সে জিততে পারেনি, যদিও কনসারভেটিভ, ভোট পায়নি, সেটা সে রিজাইন করে অন্য লোক আসলো। আর বাজেটে এরকম হলে পার্লামেন্ট ডিসলভ করে নতুন ইলেকশন হয়। তবে আমেরিকাতে যেটা হয়, তখন প্রেসিডেন্ট তো 4 বছর সে তো যাবে না, কিন্তু তখন একটা যেটা প্রায় হচ্ছে আমেরিকাতে গত 10-12 বছর থেকে, এই ইয়ে যেগুলো বলে ওবামা
এটা যেহেতু পার্লামেন্টের মেজরিটি, পার্লামেন্টের কংগ্রেসে রিপাবলিকানসের ছিল 2 বছর পরে, তখন কিছু পাশ করতে দিত না, কি বল, ওবামার। যার জন্য খুব কষ্টে মষ্টে চলতে হতো, বেশি কিছুই ওদের কথাই বেশি মানতে হতো। এগুলো পার্ট অফ ডেমোক্রেসি। বাংলাদেশের সব কিছু নেই। খালেদা যা বলবে হবে, হাসিনা যা বলবে হবে, এরশাদ যা বলবে হবে। But anyway, but parliament there is a discussion, active discussion. আমি জানি most of you, there is no way you'll understand অনেক কিছু, বেসিক কিছু কিছু করো, এর পরের বাজেট একটু বাজেটটা একবার দেখো বোঝার জন্য একটুখানি, তারপরে নেক্সট বাজেটের সময় ফলো করো। And I really would like all of you to come and let's have a meeting. 2-3 ঘন্টা I will serve you shingara and cha, and then দেখি আমরা কতটুকু বুঝতে পারছি। আমিও বোঝার চেষ্টা করবো সব। But this is an important thing for all of you to understand. And as I said, even though our economics এর মেজররা এত কিছু বুঝবে না, simply because আমাদের ওইভাবে এক্সপ্লেন করে করে করানো হয় না। তো আমিও যখন ইকোনমিক্স এর মেজর ছিলাম, বাজেট ফাজেট, যদিও you know what we did, আমাদের ওই ইকোনমিক টাইমস টাইপের পত্রিকা আমরা রেগুলারলি পড়তাম ক্লাসে। But anyway, that's a different thing. So ঠিক আছে, আমি নেক্সট মানডেতে ক্লাস নিই। স্যার আমার আজকে ভাইবা ছিল, আপনি বলেছেন ছুটির আচ্ছা পরে থাকো নিবেন। থাকো, জি স্যার। সবাই চলে যাও, মারিয়া রহমান থাকুক। আচ্ছা স্যার আমার একটু কথা বলতে হবে আপনার সাথে।